এবারের মন্ত্রিসভা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং মন্ত্রিসভায় কারা আসছেন এ নিয়েও মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। পত্রিকায় আমরা অনেক মনগড়া রিপোর্ট দেখতে পাচ্ছি যেখানে 50 জন 60 জনের নাম তুলে ধরা হচ্ছে। এর মধ্যে অনেকেই যে থাকবে না এটা একেবারে বাস্তবতা। আমি ইতিমধ্যেই বেশ কিছু মানুষের বিষয়ে কনফার্ম হয়েছি যে এনারা মন্ত্রিসভায় আসছেন, এবং কিছু মন্ত্রণালয় বিষয়ে আমি কনফার্ম হতে পেরেছি যে এই মন্ত্রণালয়গুলো এই লোকগুলো পাচ্ছেন। বিশেষ করে স্পিকারের বিষয়টি আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর বিষয়ে মোটামুটি আমি কনফার্ম হতে পেরেছি আমার সোর্সের মধ্য দিয়ে। পাশাপাশি এই যে বিএনপির যে অর্গানোগ্রাম রয়েছে সেটার ভিত্তিতেও অনেক কিছু অনুমান করা যাচ্ছে, এবং অনেক কিছু ওই যে সোর্সের তথ্য, তারপরে আপনার এখানকার অর্গানোগ্রাম সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে এই মন্ত্রণালয় এরা পেতে যাচ্ছেন এবং এরা মন্ত্রণালয়ে থাকছেন। প্রথমে আমি বলবো যারা মন্ত্রণালয়ে থাকছেন, আমি যাদের বিষয়ে কনফার্ম হতে পেরেছি তাদের কথা। প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দ্বিতীয়ত মেজর হাফিজ উদ্দিন মন্ত্রণালয়ে থাকছেন, আমির খুসরু মাহমুদ চৌধুরী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন, সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন, আব্দুল মঈন খান এরা সবাই স্থায়ী কমিটির সদস্য, সেলিমা রহমান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, এজেডএম জাহিদ এরা সবাই স্থায়ী কমিটির সদস্য। তারপরে আব্দুল আউয়াল মিন্টু ব্যবসায়ী নেতা, তিনিও মন্ত্রী পরিষদে আসছেন মোটামুটি কনফার্ম। এর বাইরেও যুগ্ম মহাসচিব পদে এমন দুজন রয়েছেন যারা নির্বাচন করেননি, তারা মন্ত্রী পরিষদে আসতে পারেন, মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন। এর মধ্যে একজন হলেন হাবিবুন নবী খান সোহেল এবং হুমায়ুন কবির, দুজনই গুরুত্বপূর্ণ মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন। নারীদের মধ্যে আসছেন তাহসিনা রুশদীর লুনা, আমরা জানি গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী, তিনি সিলেট 2 আসন থেকে নির্বাচন করেছেন। তারপরে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা পুতুল, তারপরে আরেকজন মন্ত্রীর সন্তান নায়াব ইউসুফ, তিনি ফরিদপুর থেকে নির্বাচন করেছেন, এবং মানিকগঞ্জ থেকে নির্বাচন করা আফরোজা খানম রীতা। এর বাইরে তো শামা ওবায়েদ তো রয়েছেন, সেলিমা রহমানও আসছেন। নারী কোটায় অন্তত 5 থেকে 6 জন থাকছেন, এটা মোটামুটি কনফার্ম। তারপরে বিএনপির হয়ে নির্বাচন করা সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি আসছেন। তারপরে বিএনপির আইনজীবী জয়নুল আবদিন তিনি থাকছেন। নুরুল হক নূর আপনার যুগপথ সঙ্গী বা জোট শরিকের দিক থেকে আসছেন, আন্দালিব রহমান পার্থ শরিকের দিক থেকে আসছেন, ববি হাজ্জাজ শরিকের দিক থেকে আসছেন, এবং জুনাইদ সাকির নামও আলোচনায় রয়েছে। তবে এই 4 জন থেকে যে কোনো 3 জনকে দেওয়া হবে, আইদার ববি হাজ্জাজ অথবা জুনাইদ সাকি, এই দুজনের একজনকে রাখা হতে পারে। তারপরে আপনার সংখ্যালঘু কোটায় সম্ভবত আপনার পার্বত্য অঞ্চল থেকে নির্বাচন করা দীপেন দেওয়ানি এই পার্বত্য জেলা যে মন্ত্রণালয় রয়েছে সেটার মন্ত্রীদের পদ পেতে যাচ্ছেন। এর বাইরে সাচিংপুর রয়েছেন, তিনিও পেতে পারেন, তবে অভিজ্ঞ হিসাবে দীপেন দেওয়ানের নাম বেশি শোনা যাচ্ছে। এর বাইরে যে কে কি মন্ত্রণালয় পেতে যাচ্ছেন, আমি প্রথমে স্পিকারের বিষয়টা বলি। দেখেন, স্পিকার আর আইন মন্ত্রণালয় দুইটা প্রায় এখানে যে টাইপের ব্যক্তিদেরকে আনা হয়, এই ব্যক্তিগুলো আসলে জ্ঞানে গর্বে এইরকমই হইতে হয়, মানে নলেজ অনেক থাকতে হয়। তবে স্পিকার যিনি হবেন তিনি সাবেক সংসদে দেখার অভিজ্ঞতা থাকা খুবই জরুরি। তবে বিএনপির যে আইনজ্ঞ যারা রয়েছেন এদের মধ্যে আসাদুজ্জামান এবং জয়নুল আবদিন এই দুজন, এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এই 3 জনকে খুব হাইলি রেট করা হয়, এবং ব্যারিস্টার কামাল কায়সারও রয়েছেন। তবে উপরের 3 জনকে সিনিয়রিটির দিক থেকে খুবই হাইলি রেট করা হয়। সেই জায়গা থেকে এদের মধ্য থেকেই একজন স্পিকার হবেন। আমি বলি আবারও, আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল, জয়নুল আবদিন আইনজীবী, জয়নুল আবদিন যিনি বেগম জিয়ারও আইনজীবী ছিলেন, এবার এমপি নির্বাচিত হয়েছেন, তারপরে মাহবুবউদ্দিন খোকন, এই 3 জন থেকে একজনই স্পিকার হওয়ার দৌড়ে, এই 3 জনই স্পিকার হওয়ার দৌড়ে রয়েছেন। এখান থেকে একজনই স্পিকার হবেন। আর আসাদুজ্জামান যদি, সাবেক অ্যাটর্নি জেনারেল যদি আসাদুজ্জামান যদি স্পিকার না হন, তিনি আইন মন্ত্রণালয় পাচ্ছেন, এটা একেবারে কনফার্ম। এটা তো গেল স্পিকার এবং আইন মন্ত্রণালয়ের বিষয়টা। রাষ্ট্রপতি নিয়েও বিএনপি ভেবে ফেলেছে। বিএনপি 3 জনের তালিকা করেছে। আমাদের দেশের পত্রিকাগুলো রিপোর্ট করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অর্থাৎ তালিকা ফিক্সড, মানে একেবারে বিএনপি নির্বাচিত করে ফেলেছেন।
কিন্তু আসলে বিষয়টা এমন না। বিএনপি তালিকায় 3 জনকে রেখেছে। এটার বিষয়ে বিএনপির এখনো আলোচনা করার সুযোগ রয়েছে, কেননা রাষ্ট্রপতির নির্বাচন এখনই হচ্ছে না, আপাতত তাদেরকে মন্ত্রিসভা গঠন করতে হবে। তো বিএনপি এই তালিকায় 3 জনকে রেখে এখান থেকে পরবর্তীতে একজনকেই ক্যান্ডিডেট করবে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান এবং আব্দুল মঈন খানের এই তালিকায় নাম রয়েছে। এখান থেকে যে কোনো একজনকে বিএনপি ফাইনালাইজ করবে এবং হচ্ছে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্যান্ডিডেট হিসেবে বিএনপির দিক থেকে বাছাই করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে তুমুল বিএনপির নেতাদের মধ্যে হিসাব নিকাশ দেখা যাচ্ছে এবং তারা হচ্ছে এটা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আমি 3 জনের নাম শুনতে পাচ্ছি খুব জোরসোরে। প্রাথমিক তালিকায় 2 জনের নাম ছিল, তারা হলেন সালাউদ্দিন আহমেদ এবং হচ্ছে লুৎফুজ্জামান বাবর। কেউ কেউ অপশন হিসেবে আলতাফ চৌধুরীকেও রেখেছেন, যেহেতু তিনি 2001 সালের যখন বিএনপি মন্ত্রিসভা গঠন করে সেই মন্ত্রিসভায় আলতাফ চৌধুরী হচ্ছে প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপরে হচ্ছে একটি বিতর্কিত বক্তব্যের জেরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তার সময়ে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। তারপরে আমরা দেখেছি প্রতিমন্ত্রী হিসাবে সেবার দায়িত্ব পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। বিএনপির দিক থেকে স্ট্রংলি যেটা বলা হচ্ছে, আমিও যেটা জানতে পেরেছি, আসলে বিতর্কিত লোকদেরকে বিএনপি মন্ত্রিসভায় রাখতে চাচ্ছে না। আগের সরকারে যাদেরকে নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে, পাশাপাশি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ভারতেরও ইস্যু থাকতে পারে। তো এখন ভারত খেপে যেতে পারে, এরকম কোনো ব্যক্তিকে বিএনপি মন্ত্রণালয়ে রাখবে কিনা সেটা নিয়ে বড়সড় সন্দেহ রয়েছে। আমি বলছি না যে লুৎফুজ্জামান বাবরকে রাখতে হবে বা রাখা উচিত হবে না, এইসব আমি বলছি না। এইসব দলীয়ভাবে ভারত বিএনপিকে চিন্তা করতে হচ্ছে, কারণ বিএনপিকে তো এখন ভারতের সঙ্গে সম্পর্ক রিবিল্ড করেই হচ্ছে এখানকার সরকার পরিচালনা করতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে ভারতের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক নিয়ে 1.5 বছর পার করেছে, সেটা বিএনপি পারবে না, সেটা সম্ভব না। বিএনপিকে ভারত আরো বেশি চাপ দেবে যদি ডক্টর ইউনূসের মতো করে সরকার বা হচ্ছে ওইভাবে বৈরী সম্পর্কটা যদি কন্টিনিউ করে যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদ, কেউ কেউ ভেটো তুলছেন যে সালাউদ্দিন আহমেদও তো ভারতে ছিল, অর্থাৎ ভারত থেকে, যেহেতু পিনাকি একটা কথা সালাউদ্দিন আহমেদের বিষয় বলতেন যে হচ্ছে ভারত থেকে তিনি হচ্ছে রাজনীতি শিখে এসেছেন বা ভারত যে টাইপের রাজনীতি এখানে করতে চায় সেই শিক্ষা তাকে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে হচ্ছে কেউ কেউ ভেটো তুলছেন আর কি। যদিও সালাউদ্দিন আহমেদ গুমের শিকার নেতা, তো সেই জায়গা থেকে সালাউদ্দিন আহমেদ, লুৎফুজ্জামান বাবর, কেউ কেউ আলতাফ চৌধুরীর কথা বলছেন। আমি মনে করি যে বিএনপি ফাইনালি সালাউদ্দিন আহমেদকেই চুজ করবে। এটা মোটামুটি আমার যে সোর্স, সেই সোর্স মতে এই তথ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি কনফার্ম আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন আপনি বলতে পারেন কোথা থেকে কনফার্ম হইলেন? কনফার্ম হইতে হলে তো কিছু নজির দেখা লাগে, তাই না? দেখেন, তারেক রহমান যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার নির্বাচন পরবর্তী যে দেশি সাংবাদিকদের সামনে ব্রিফিং করলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন, সেখানে বিদেশি সাংবাদিকরা যে প্রশ্নগুলো করেছে, বিশেষ করে কূটনীতি, কার সঙ্গে কেমন সম্পর্ক হবে, এগুলোর জবাবটা কে দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি এখানে অন্য কেউ তারেক রহমানের প্ল্যানে থাকতেন, তাহলে তিনি এসবের জবাব দিতেন কিংবা তিনি সেখানে থাকতেন। ওইখানে আর এমন কেউ ছিলেন না যে যারা হচ্ছে এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। সো এখানেই ক্লিয়ার হয়ে গেছে তিনি হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন এবং পাশাপাশি এখানে প্রতিমন্ত্রী পেতে পারে। বিএনপির ওই যে নির্বাচন না করা যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তাকে, কিংবা হচ্ছে শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য সম্ভবত তিনি, এই দুজনের একজনকে প্রতিমন্ত্রী পদে রাখা হতে পারে এবং রাখবে। এই দুজনের একজন থাকছেন অর্থ মন্ত্রণালয়ে রেজা কিবরিয়ার নাম অনেক জোরসোরে আলোচনা শোনা যাচ্ছে। তবে এর বাইরেও বিএনপি একজনকে নিয়ে আলোচনা করছে, তবে সেই নামটি আসলে ডিসক্লোজ করছে না। এবং সেই লোকটিও একজন অর্থনীতিবিদ এবং হচ্ছে এই প্রশাসনিক কাঠামো বিষয়ে তার খুবই ভালো দক্ষতা রয়েছে এবং জানাশোনা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, এখানে আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এবং আমার সোর্স আমাকে যেটা জানিয়েছে, খন্দকার মোশাররফের নাম শোনা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হতে যান, তার আগে তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আলতাফ চৌধুরীর কথা শোনা যাচ্ছে, নজরুল ইসলাম খানের কথা শোনা যাচ্ছে। এদের কেউই একজন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, কেননা অভিজ্ঞ এবং হচ্ছে নেতা হিসাবে, হেভিওয়েট হিসাবে তারা একজন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। জনপ্রশাসন, সালাউদ্দিন আহমেদ যদি ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়া হয় তাকে, কিংবা তিনি যদি না নেন, টোটাল কথা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি অন্য কেউ পান, যেমন লুৎফুজ্জামান বাবর বা আলতাফ চৌধুরী, এরকম কেউ পান, সেই জায়গায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন, এটা কনফার্ম। সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন, এটা কনফার্ম। যদি
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না যান। সেই ক্ষেত্রে যদি কোনোভাবে এখানে সালাউদ্দিন আহমেদ যদি জনপ্রশাসন না নেন, তারেক রহমানেরও একটা চান্স রয়েছে, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি জনপ্রশাসনের মন্ত্রণালয়ও নিজের কাছে রাখতে পারেন, হয়তো সঙ্গে একজন প্রতিমন্ত্রী দিতে পারেন। এর বাইরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, এই দুজনের নামও শোনা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় একেবারে এই দুজন থেকে একজন আসবে মোটামুটি কনফার্ম, ডক্টর ফারুক ওসমান, আনম এহসানুল হক মিলন। এর বাইরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন যদি ওই মন্ত্রণালয় না পান, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয় দুজনের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এবং এই দুজনেরই একজন হইতে পারেন, আব্দুল আউয়াল মিন্টু এবং আলতাফ চৌধুরী। আব্দুল আউয়াল মিন্টুরই সম্ভাবনা বেশি যতটুকু শোনা যাচ্ছে, কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন ব্যবসায়ী হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তো সেই জায়গা থেকে তিনি মোটামুটি সেভাবে সফল না হইলেও অন্তত অনেক কিছু তিনি মোটামুটি আগের সরকারের চেয়ে কিছুটা ভালো করতে পেরেছেন, অন্তত পণ্যের দামের দিক দিয়া। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারেই কনফার্ম প্রায় এজেডএম জাহিদ অথবা খন্দকার মোশাররফ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আমানুল্লাহ আমান আসতে পারেন, আলতাফ চৌধুরী আসতে পারেন, হাবিবুন নবী খান সোহেল আসতে পারেন। এখানে বিএনপি তার বিশ্বস্ত এবং দলীয় এরকম একজনকেই দিবেন যাদের অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি দলেও হচ্ছে যাদের ভালো প্রভাব রয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুজনকে আমি দেখতে পাচ্ছি, মির্জা আব্বাস যিনি আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, অথবা হাবিবুন নবী খান সোহেল। ধর্ম মন্ত্রণালয় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরিকল্পনা মন্ত্রণালয় আব্দুল মঈন খান যিনি এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অথবা ডক্টর ফারুক ওসমান ফারুক। কৃষি মন্ত্রণালয় আব্দুল আউয়াল মিন্টু পাইতে পারেন, কিংবা দলীয় অন্য আরো কেউ পেতে পারেন। এর বাইরেও আরো বেশ কিছু মন্ত্রণালয় নিয়ে আলোচনা রয়েছে, যেমন নুরুল হক নূর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় পেতে পারেন। তারপরে আন্দালিব রহমান পার্থকে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে, কিংবা হচ্ছে আপনার পরিবেশ মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে। সো অনেককে নিয়ে অনেক মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে। তাহসিনা রুশদী লুনাকে নিয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে। অর্থাৎ শোনা যাচ্ছে অনেক কিছু। তবে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি বা এখন পর্যন্ত কনফার্ম হতে পেরেছি, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই, তাই আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন, বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না। কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। দুটি না একটি শপথ হবে সে সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর 3টা পর্যন্ত চিঠি পাঠাতে পারেনি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য বা এমপি হিসেবে শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় একই সঙ্গে নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ দিবেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করেন। শপথ নেওয়ার নির্ধারিত ফর্ম আছে, এগুলো আসন ওয়ারি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিলে আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার ফর্ম। সেটি অনুসারে সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান যে অবকাঠামোগত অবস্থা তাতে 297 জন এমপিকে একসাথে শপথ পড়ানো নাও হতে পারে। প্রথমে বিএনপি সংসদ সদস্য এবং পরের ধাপে বাকিদের শপথ পড়ানো হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ থেকে প্রেস কনফারেন্স ডেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের 2টি শপথ নিতে হবে। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ বলা হয়েছিল, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা 2টো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার ইচ্ছা পূরণ করতে নির্বাচিতদের 2টি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার 2টি শপথ হবে কিনা বা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তারা 2টি শপথের চিঠির ড্রাফট বা খসড়া তৈরি করে রেখেছেন, কিন্তু এখনো সংসদ সদস্যদের কাছে পাঠাননি। সরকারি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা। সরকার থেকে বার্তা পাওয়ার পরেই তারা চিঠি পাঠাবেন। সরকার একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন 2টি শপথ নেয়ার জন্য, কিন্তু বিএনপি নীতি নির্ধারক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপি থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য এবং দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন, মঙ্গলবার দলটি থেকে নির্বাচিত 209 জন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। শেষ পর্যন্ত এমনটা হলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঝুলে যেতে পারে, কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপির প্রশ্ন আছে। বিএনপির একাধিক সূত্র বলছে, দলটির কাছে খবর আছে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করতে পারেন কয়েকজন সিনিয়র আইনজীবী। সেটি হলে আইনগত জটিলতায় পড়ে যেতে পারে নতুন সংসদ। এই জটিলতা এড়াতে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিয়ে কিছুদিন অপেক্ষা করতে চায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে বাধ্য করা হয়েছিল সেটি ছিল প্রতারণা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলা হয়েছিল, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এবং যে দল ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে না চাইলেও পারবে। বিএনপি নেতাদের অভিযোগ, শেষ পর্যন্ত আলী রিয়াজ এক ধরনের ব্ল্যাকমেল করে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন খাতের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে 48টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত, এগুলো বাস্তবায়নে গণভোট হয়েছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের 3টি স্তর, ইতিমধ্যে 2টি স্তর পার হয়েছে। প্রথমত, আইনি ভিত্তিতে গত বছরের 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে গত 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে। এতে হ্যাঁ জয়ী হয় তৃতীয় স্তর শুরু হওয়ার কথা। এই স্তরে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের পদ্ধতি সরাসরি সংবিধানে যুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। এর মধ্যে উচ্চকক্ষের গঠন পদ্ধতি সহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল বিএনপি। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো রেখেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে পরিষদের প্রথম সভা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদের সদস্যরা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা করার পর পরিষদের কার্যক্রম শেষ হবে।
তবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা আদেশে উল্লেখ নেই। কিন্তু 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। দলগুলোর সঙ্গে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এ ধরনের একটি পরিষদ গঠনের বিষয়টি এসেছিল। তখন বিশেষ করে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে ওই আলোচনায় বিএনপি এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই এমন মত দিয়েছিল। এছাড়া সনদ বাস্তবায়নের অধ্যাদেশ নয়, একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এর বিপক্ষে ছিল। তারা বলেছিল এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই। পরে এসব বিষয়ে নিজেদের পছন্দসই বিশেষজ্ঞদের মত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। শেষ পর্যন্ত গত বছরের 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিও রাখা হয়। 13ই নভেম্বর এই আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা আদেশে বলা হয়েছে। তিনি সেদিন আরো বলেছেন রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সংবিধান মোতাবেক আদেশ জারির ক্ষমতা নেই। এ কারণে বিএনপি এখন নতুন করে ভবিষ্যতের জন্য কোনো ধরনের আইনি সংকট তৈরি করতে চায় না। তবে সরকার একটি পক্ষ চেষ্টা করছে বিষয়টির জন্য জামাত ও এনসিপিকে দিয়ে বিএনপিকে চাপ দিতে। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের প্রায় সব বিষয়ে একমত। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। কিশোরগঞ্জে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এমন পরিস্থিতিতে সরকারি দলের সদস্যদের পরে বিরোধী দলের সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটতে পারে যদি না জামাত ও বিএনপির মধ্যে সমঝোতা না হয়, যে কারণে দুপুর 3টা পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি সংসদ সচিবালয়। তাই তারা দুটি নাকি একটি শপথের চিঠি পাঠাবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। যদি শেষ পর্যন্ত বিএনপি তার আগের সিদ্ধান্তে অটল থাকে তাহলে উচ্চকক্ষ সহ অনেক প্রস্তাবই আপাতত আটকে যাবে। মানে সংবিধান সংস্কারের বিষয়গুলো তখন নির্ভর করবে বিএনপির উপর। দলটির 2/3 মেজরিটি থাকায় তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। বিএনপির নেতারা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারা সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের আশঙ্কায় পড়ে যেতে পারেন। প্রশ্ন হলো বিএনপি কি জেনে বুঝে সে দায়ভার নিয়ে সংসদের যাত্রা শুরু করবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।